তড়িৎ রসায়নের মাস্টার পর্বের ৮ম লেকচারে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্র। এই ব্যাপারটা নিয়ে আমাদের বইয়ে খুব একটা ডিটেলসে লেখা নাই এবং পরীক্ষাতেও খুব একটা বেশি আসে না। আমরা জাস্ট এই জিনিসটার থিওরি বোঝার চেষ্টা করব এবং দু একটা গাণিতিক সমস্যা সমাধান করব, তাহলে মোটামুটি আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় পত্র। তো খাতা কলম নিয়ে বসে যাও এবং খাতায় হেডিং দাও যে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্র। তোমরা যারা নতুন ভিডিও দেখছো তোমরা চাইলে ভিডিওতে লাইক করতে পারো, কারণ তোমাদের লাইক খুব জরুরি, এবং তোমার বন্ধুদের জানাই দিতে পারো যে তড়িৎ বিশ্লেষণের একটা অসাধারণ প্লেলিস্ট এখানে তৈরি করা হচ্ছে। যেই প্লেলিস্টটা তোমরা যদি কভার করতে পারো, তোমার বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, বা কলেজের যে কোনো ধরনের পরীক্ষা তুমি কভার করে নিতে পারবা। আর এই ক্লাসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আমি ডিউরেশনগুলো খুব ছোট ছোট করে তৈরি করতেছি। 10 মিনিট, 12 মিনিট, সর্বোচ্চ 15 মিনিটের ওপরে আমি ভিডিও ডিউরেশন বাড়াই না, কারণ একটা ভিডিও যদি অনেক বেশি বড় হয়ে যায় তখন স্টুডেন্টদের মনোযোগ ধরে রাখাটা খুব কষ্টকর হয়ে যায়। আমার বিশ্বাস যে ছোট ছোট ভিডিওগুলো তোমরা কম্প্যাক্ট ওয়েতে করতে পারবা। তো দেখো, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্রে কি বোঝানোর চেষ্টা করছে ফ্যারাড, এইটা আমাদের বুঝতে হবে। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্রে ফ্যারাড যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা একই পরিমাণ কারেন্ট সাপ্লাই দিই, ভালো করে বুঝো কিন্তু এখানে পয়েন্টটা হচ্ছে বিভিন্ন ধরনের তড়িৎ বিশ্লেষণে আমরা বিভিন্ন রকমের দ্রবণ নিব, আর সেখানে কারেন্ট যেটা সাপ্লাই দিব কনস্ট্যান্টলি সেটার পরিমাণ হচ্ছে সেম। এই ঘটনা যদি তুমি করতে পারো তাহলে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের থেকে দ্রবগুলো ক্যাথোডে গিয়ে জমা হবে। কি পরিমাণ দ্রব ক্যাথোডে গিয়ে জমা হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কোন দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণটা করলা সেইটার নিজস্ব রাসায়নিক তুলনাঙ্কের সমানুপাতিক। তাহলে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্রটা হচ্ছে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্য দিয়ে তুমি যদি একই পরিমাণ কারেন্ট সাপ্লাই দাও তাহলে তড়িৎদ্বারে জমাকৃত দ্রবের ভর হবে নিজস্ব রাসায়নিক তুলনাঙ্কের সমানুপাতিক। আচ্ছা, এই ব্যাপারটাকে চলো আমরা একটা অ্যানালজির সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরো তুমি একটা স্বর্ণকারের দোকানে গিয়ে 100 টাকা দিলা, তো স্বর্ণকার 100 টাকার সোনা তোমাকে যেই পরিমাণ দিবে, তুমি একটা চালের দোকানদারের কাছে যে যদি 100 টাকা দাও, চালের দোকানদার কি সেম পরিমাণ চাল তোমাকে দিবে? উত্তর হচ্ছে না। তুমি যদি 100 টাকা দাও চালের দোকানদারকে, মোটামুটি ভাবে প্রায় 1.5 থেকে 2 কেজি চাল তুমি পাবা, কিন্তু 100 টাকা দিয়ে তুমি কিন্তু 1.5 থেকে 2 কেজি সোনা পাবা না, তাই না? আবার তুমি যদি পানির দোকানদারের কাছে যাও, 100 টাকা দিলে মোটামুটি 5 লিটার পানি পাবা। তার মানে আমি এখান থেকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, দেখো তুমি টাকার পরিমাণটা সেম রাখতেছো, কিন্তু তুমি কি পরিমাণ পদার্থ পাবো বা কি পরিমাণ জিনিস পাচ্ছ এটা ডিপেন্ড করে ওই পদার্থের নিজস্ব গুণাবলীর উপর। কোনোটা হয়তো প্রিসিয়াস মেটাল, মানে কোনটা দামি জিনিস হইলে পরিমাণে কম পাবা, আর যেটা কম দামি জিনিস সেটা 100 টাকায় বেশি পাচ্ছ। ঠিক তেমনি তুমি বিভিন্ন ধরনের দ্রবের মধ্য দিয়ে যখন তুমি ইলেকট্রোলাইসিস করবা এবং ইলেকট্রোলাইসিসের সময় তুমি যদি একই পরিমাণ কারেন্ট সাপ্লাই দাও, ধরো এখানে আমরা 3টা পাত্র রাখছি, এই 3টা পাত্রে আমরা ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণ রাখছি। প্রথমটাতে রাখছি হচ্ছে সিলভার ক্লোরাইডের, তারপরে রাখছি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের, তারপরে রাখছি হচ্ছে ফেরিক ক্লোরাইডের। এই যে 3টা পাত্রে আমরা ভিন্ন ভিন্ন পদার্থের দ্রবণ রাখলাম, এইবার আমরা বাহির থেকে মানে এক্সটার্নাল সোর্স থেকে যদি আমরা ব্যাটারির সাহায্যে তড়িৎ প্রবাহ চালনা করি, তবে এখানে একটা শর্ত আছে, যে কারেন্টটা তুমি সাপ্লাই দিবা সেই কারেন্টের পরিমাণ সেম থাকা লাগবে, কনস্ট্যান্ট কারেন্ট প্রত্যেকটা সলিউশনের মধ্যে যাওয়া লাগবে। যদি যায় তাহলে প্রত্যেকটা পাত্রের যে ক্যাথোড আছে, যে লাল রঙের যে দণ্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ক্যাথোড। তো এই ক্যাথোডে কি পরিমাণ দ্রব জমা হবে এটা ডিপেন্ড করবে তুমি এই পাত্রের মধ্যে কোন দ্রবের সলিউশন রাখছো ওই দ্রবের উপর। যেমন এইখানে তুমি সিলভার ক্লোরাইড রাখছো, তাহলে ক্যাথোডে কি পরিমাণ তোমার এই সিলভারটা জমা হবে এটা ডিপেন্ড করবে সিলভারের রাসায়নিক তুলনাঙ্কের উপর।
ঠিক তেমনি দ্বিতীয় পাত্রে যদি আমরা ওই সেম পরিমাণ কারেন্ট সাপ্লাই দিই, এখানে ক্যাথোডে ম্যাগনেসিয়াম জমা হবে কি পরিমাণ, এটা ডিপেন্ড করবে ম্যাগনেসিয়ামের রাসায়নিক তুল্যাঙ্কের উপর। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা 3 নাম্বার পাত্রে সেম পরিমাণ কারেন্ট দিই, এখানে ক্যাথোডে কি পরিমাণ লোহা জমা হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে লোহার রাসায়নিক তুল্যাঙ্কের উপর। আমার মনে হয় ব্যাপারটা বোঝাইতে পারছি। এখন আমরা পরবর্তীতে আলোচনা করব যে রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা আসলে কি, এইটা আমরা বোঝার চেষ্টা করব। তোমরা বুঝতে পেরেছো কিনা এটা আমাকে অবশ্যই জানাবা, আমি যা বোঝাইলাম। এখন রাসায়নিক তুল্যাঙ্ক জিনিসটা কি দেখো, রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা প্রকাশ করব হচ্ছে তোমার ই দ্বারা। ই যেটাকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। এই ই সমান হচ্ছে দেখো রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা প্রকাশ করব ই দ্বারা। ই সমান আমরা লিখতে পারবো হচ্ছে উপরে এম, নিচে হচ্ছে ই। যেখানে তোমার এম হচ্ছে ওই যৌগ বা যেই জিনিসটা ক্যাথোডে জমা হচ্ছে সেটার আণবিক ভর, আর ই হচ্ছে ওই যৌগ, অণু বা পরমাণু হচ্ছে তুল্য সংখ্যা। তো আমরা জাস্ট ধরে নিলাম যে আমাদের তড়িৎ বিশ্লেষের দ্রবণ আছে আমাদের কাছে ধরো 2টা। চলো আমরা একটা ফিগার দাগায় নিচ্ছি। ধরো তোমার কাছে এরকম একটা পাত্র আছে, এখানে আরেকটা পাত্র আছে। এই 2টা পাত্রের মধ্য দিয়ে তুমি হচ্ছে একই পরিমাণ কারেন্ট সাপ্লাই দিবা। ঠিক আছে, তুমি একই পরিমাণ কারেন্ট সাপ্লাই দিবা। তো একই পরিমাণ কারেন্ট যখন তুমি সাপ্লাই দিবা, দেখো একটু খেয়াল করো, একই পরিমাণ কারেন্ট তুমি সাপ্লাই দিচ্ছ। ঠিক আছে, একই পরিমাণ কারেন্ট তুমি সাপ্লাই দিচ্ছ। তো এখানে তুমি যে যৌগটা রাখছো, এই যৌগটা তোমার হচ্ছে যে পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হবে সেইটার ভরকে আমি W1 দ্বারা প্রকাশ করলাম। আর দ্বিতীয় পাত্রে যে দ্রবের তুমি হচ্ছে সলিউশনটা রাখছো, ওইটা যে ক্যাথোডে গিয়ে কি পরিমাণ জমা হবে এটাকে আমি প্রকাশ করলাম হচ্ছে W2। এখানে যে দ্রবটা ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে সেটাকে আমি, সেইটার যে রাসায়নিক তুল্যাঙ্ক এটাকে আমি প্রকাশ করলাম হচ্ছে E1 দ্বারা। প্রথম পাত্রে আমাদের কাছে যেটা আছে এইটার রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে E1। আর দ্বিতীয় পাত্রে আমরা যেটা মানে দ্বিতীয় পাত্রে যে আমরা দ্রবটা রাখছিলাম ওইটা ক্যাথোডে জমা হবে, ওইটার ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার রাসায়নিক তুল্যাঙ্ককে প্রকাশ করলাম হচ্ছে E2 দ্বারা। তো এখান থেকে আমরা চাইলেই ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র মোতাবেক আমরা লিখতে পারবো কি, লিখতে পারবো। চলো দেখো এইরকম W is proportional to E, বা এখান থেকে আমরা চাইলে লিখতে পারবো হচ্ছে W সমান তোমার K ইনটু E, বা এখান থেকে আমরা চাইলে লিখতে পারবো হচ্ছে তোমার W ডিভাইডেড বাই E সমান হচ্ছে K। তো এইটা হচ্ছে তোমার ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্র। যখন আমরা 2টা ভিন্ন ভিন্ন সলিউশন নিয়ে কাজ করব তখন এই সূত্রের রূপটা হবে হচ্ছে তোমার W1 ডিভাইডেড বাই E1 সমান হবে হচ্ছে W2 ডিভাইডেড বাই E2। এবার চাইলে আমরা E এর পরিবর্তে আমরা বসাইতে পারবো হচ্ছে M ডিভাইডেড বাই E। তো ওইটা বসাইলে কি হবে দেখো, W1 ডিভাইডেড বাই E1 এর পরিবর্তে আসবে হচ্ছে তোমার M1 ডিভাইডেড বাই E1। আর এই পাশে কি হবে দেখো, W2 ডিভাইডেড বাই তোমার E2 এর পরিবর্তে আমরা চাইলে লিখতে পারবো হচ্ছে M2 ডিভাইডেড বাই E2। এই যে E1 তো উপরে উঠে চলে যাবে, আর W ডিভাইডেড বাই M এইটুকুর পরিবর্তে আমরা চাইলে মোল সংখ্যা লিখতে পারি। তো এখান থেকে চাইলে কিন্তু আমরা লিখতে পারবো হচ্ছে তোমার N1 E1 সমান হচ্ছে N2 E2। এই সূত্রটা আমরা হচ্ছে মনে রাখবো, এবং এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা হচ্ছে গাণিতিক সমস্যা খুব সহজেই করতে পারবো। তাহলে আমি ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের যে দ্বিতীয় সূত্র সেটা যদি আমি আরেকবার এক্সপ্লেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ নিবা, সেই দ্রবণের মধ্য দিয়ে এক্সটার্নাল সোর্সের সাহায্যে একই পরিমাণ কারেন্ট যদি সাপ্লাই দাও, তাহলে প্রত্যেকটা দ্রবণ থেকে যে পদার্থগুলো ক্যাথোডে গিয়ে জমা হবে
এইটা কি পরিমাণ জমা হবে সেটা ডিপেন্ড করবে যেই পদার্থগুলো ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে তাদের নিজস্ব রাসায়নিক তুলনাঙ্কের উপর। তো এইটা ছিল হচ্ছে থিওরি। আমরা এই সূত্রের সাথে কানেক্টেড একটা গাণিতিক সমস্যা সমাধান করব। তো গাণিতিক সমস্যা সমাধান করলে আমার বিশ্বাস তোমরা এই থিওরিটা আরো একটু ঝালায় নিতে পারবা। দেখো এখানে আমরা একটা প্রশ্ন রাখছি যে প্রতি গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা করতে তোমার খরচ হয় হচ্ছে 10 টাকা। প্রশ্ন হচ্ছে ওই এইখানে অ্যালুমিনিয়াম 15 গ্রাম জমা করব, তাহলে তোমার কত টাকা খরচ হবে। মানে প্রশ্নটা দেখে হয়তো আমারও প্রথম ভয় লাগতো যে কি ব্যাপার, তোমার খরচ হচ্ছে জিঙ্কের, মানে জিঙ্ক কি পরিমাণ খরচ হচ্ছে সেইটার টাকা দেওয়া আছে, যে 1 গ্রাম জিঙ্ক যদি আমরা খরচ করি তাহলে মানে 1 গ্রাম জিঙ্ক জমা করতে যে পরিমাণ টাকা খরচ হবে সেটা হচ্ছে 10 টাকা। অ্যালুমিনিয়াম 15 গ্রাম জমা করতে কত টাকা খরচ হবে এটা আমরা কিভাবে বের করবো? এটা তো একটু কঠিন মনে হইতো আমার কাছে, কিন্তু না, এটা হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্রটাকে তুমি যদি ব্যবহার করতে পারো তাহলে খুব ইজিলি তুমি করতে পারবে। দেখো এখানে যে ব্যাপারটা হচ্ছে তোমার এই যে 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে গিয়ে তোমার ওই সময়ে তড়িৎ বিশ্লেষণ তুমি যদি জিঙ্কের সলিউশনের মধ্যে চালাইতে পারো তাহলে 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করার সময় আমরা ক্যাথোডে কি পরিমাণ জিঙ্ক জমা করতে পারবো এইটা যদি বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কারণ হচ্ছে 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা হইতে যে সময় লাগবে ওই সময়ে আমরা জিঙ্ক কতটুকু জমা করতে পারবো। জিঙ্ক ধরো জমা হবে ধরো 7.45 গ্রাম। তো ওই 7.45 গ্রাম জিঙ্কের মোট খরচটাই হবে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম 15 গ্রামের জন্য খরচ। তো চলো আমরা সূত্রটা লিখে ফেলি। সূত্রটা ছিল অনেকটা এরকম যে W1 ডিভাইডেড বাই তোমার ছিল হচ্ছে M, তারপরে ছিল হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে M1 ডিভাইডেড বাই E1 সমান ছিল হচ্ছে আমাদের হলো W2 ডিভাইডেড বাই M2 ডিভাইডেড বাই E2। বা এটাকে আমরা একটু সামারি করে লিখতে পারি এইরকম যে W1 E1 ডিভাইডেড বাই M1 সমান হচ্ছে W2 E2 ডিভাইডেড বাই তোমার হচ্ছে M2। এবার আমরা হচ্ছে মানগুলো ইনপুট দিব। চলো মানগুলো ইনপুট দাও। তোমার W1টা আমরা ধরে নিচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়ামের ইনফরমেশন, ঠিক আছে। তো W1 আমরা অ্যালুমিনিয়াম জমা করছি 15, তাহলে W1 এর মান হবে হচ্ছে তোমার হলো 15। এবার অ্যালুমিনিয়াম জমা করছো, অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা জানি কত ছিল তোমাদের মনে আছে? অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা ছিল হচ্ছে 3, তাই না? তাহলে এখানে বসাবো হচ্ছে 3। তারপরে অ্যালুমিনিয়ামের ভর কত? অ্যালুমিনিয়ামের আণবিক ভর হচ্ছে 27, তাহলে এখানে নিচে বসবো হচ্ছে 27 সমান আমরা বসাবো W2। W2টা হচ্ছে তোমার হলো জিঙ্ক, মানে জিঙ্ক তোমার হচ্ছে ওই সময়ের মধ্যে কতটুকু জমা হবে এটা আমরা বের করে নেব। W2টা আমরা জানি না, তাহলে W2 থেকে গেল গুণ E2। E2টা কি ছিল? E2টা ছিল হচ্ছে জিঙ্কের তুল্য সংখ্যা। জিঙ্কের জন্য তুল্য সংখ্যা হচ্ছে 2 ডিভাইডেড বাই M2। M2টা কি? এটা হলো জিঙ্কের আণবিক ভর। জিঙ্কের আণবিক ভর কত ছিল? 65.4, তাহলে 65.4। এখান থেকে ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলে দেখতে পাবা যে W2 এর মান আসবে হলো 54.5 গ্রাম। অর্থাৎ তুমি যখন ইলেকট্রোলাইসিস করবা, তুমি অ্যালুমিনিয়াম সলিউশনের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময় যদি তুমি কারেন্ট চালনা করো, ওই সময়ে ক্যাথোডে 15 গ্রাম যদি অ্যালুমিনিয়াম জমা হয়, ঠিক একই সময়ে তোমার অন্য একটা দ্রবণ যেখানে জিঙ্ক ছিল, জিঙ্কের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট একই সময় ধরে যদি আমরা চালনা করি তাহলে জিঙ্ক জমা হবে হচ্ছে 54.5 গ্রাম। সময় কিন্তু সেম আছে, একটু বুঝছো, সময় কিন্তু কি আছে? সেম আছে। তো একই সময় ধরে তুমি অ্যালুমিনিয়ামের দ্রবণের মধ্য দিয়ে যেই পরিমাণ কারেন্ট দিচ্ছ, তুমি জিঙ্কের সলিউশনের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট দিচ্ছ, তার মানে কারেন্টের পরিমাণটা তো সেমই ব্যয় হবে না? সেম পরিমাণ যদি কারেন্ট ব্যয় হয় তাহলে তোমার ওই কারেন্ট যেহেতু তোমার সেম পরিমাণ ব্যয় করছো তাহলে টাকাটাও কিন্তু সেম পরিমাণে খরচ হবে। আমার জন্য যেই পরিমাণ আমি কারেন্ট ব্যয় করলাম, তোমার জন্য সেম পরিমাণ কারেন্ট ব্যয় করলাম, তাহলে দুজনের খরচটা কিন্তু ইকুয়াল হবে। এটা কিন্তু একটু বুঝছো। তো এখন আমরা এখান থেকে লিখবো যে 1 গ্রামের জন্য তোমার খরচ কত টাকা জানি হইতো? 1 গ্রামের জন্য খরচ হইতো হচ্ছে 10 টাকা। তাহলে এখানে জিঙ্ক জমা হয়েছে কতটুকু? জিঙ্ক জমা হয়েছে হলো 54.5 গ্রাম। এইটার জন্য খরচ হবে, হিসাব করে দেখবা, 545 টাকা। এটা কিন্তু জিঙ্কের জন্য, তাই না? এখানে একটা ঝামেলা আছে। আমার মনে হয়তো যে এটা খরচ তো বের করলাম ভাই জিঙ্কের জন্য, এটা অ্যালুমিনিয়ামের জন্য। হ্যাঁ, এইটাই অ্যালুমিনিয়ামের জন্য, কারণ তোমার
এই এই পরিমাণ টাকা জিঙ্কের জন্য খরচ হচ্ছে, সেম পরিমাণ টাকা তোমার অ্যালুমিনিয়ামের জন্য খরচ হবে। কারণ একই সময় ধরে আমরা কারেন্ট মানে বিদ্যুৎ প্রবাহ অ্যালুমিনিয়াম সলিউশনের মধ্য দিয়েও চালনা করতেছি, একই সময় ধরে কারেন্ট আমরা জিঙ্কের সলিউশনের মধ্য দিয়েও চালনা করতেছি। কারেন্ট কিন্তু একই পরিমাণই ফুরাবে। এই জন্য আমরা যেটা জিঙ্কের খরচ বের করলাম সেটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের খরচ। তো আমার মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারছি। এটা খুবই ছোট্ট একটা ক্লাস ছিল। যদি তোমাদের এই ক্লাসটা একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা, এবং তোমরা অবশ্যই আমাকে সাজেশনস দিতে পারো যে কি করলে ক্লাসগুলো আরো আপডেট হবে বা আরেকটু ভালো হবে, অথবা তোমরা পরবর্তীতে কোন ক্লাসগুলো চাও এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।